দর্শক, একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি। আপনাদের সাথে আছি আমি ফয়সাল রয়। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ক্ষেত্রে নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। বলে রাখি, আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত। তার সাথে যুক্ত হচ্ছে ওমর সাদাত, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। সাম্প্রতিক সময়ে ধরনের গুজব এবং অপতথ্য আমরা দেখছি অনেকটা পরিকল্পিত, অনেকটাই উদ্দেশ্য প্রণোদিতভাবে এইসব গুজবগুলো ছড়ানো হয়। প্রথমে আপনার কাছে জানতে চাই, এই বিষয়টা নিয়ে আসলে আপনি কিভাবে দেখেন এবং আমাদের আইন এই বিষয়টা নিয়ে আসলে কি বলে? জি, মানে এটা তো অনেক বড় প্রশ্ন। তো আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো যে ফেক নিউজের বিরুদ্ধে আমাদের আইন দরকার, আমরা সবাই জানি। কিন্তু মিথ্যা বললেই জেল হয়ে যাবে, সেটা কিন্তু আমাদের সমাজের জন্য ভালো না, আমাদের গণতন্ত্রের জন্য ভালো না। আমাদের দেখতে হবে যে এইটা ৩ টি বিষয়। তথ্যটি মিথ্যা কিনা, দ্বিতীয় হচ্ছে যে যিনি তথ্যটি ছড়ালেন তিনি সেটাকে মিথ্যা বলে জানতেন কিনা, দ্বিতীয়, এবং তৃতীয়ত হলো যে এর মাধ্যমে সমাজ বা ব্যক্তির কোনো ক্ষতি হলো কিনা। এই ৩ টা জিনিস থাকতে হবে। তো আমাদের বাংলাদেশে যে আগে যে আইনটা ছিল যে সাইবার নিরাপত্তা আইন ২০২৩, সেটা কিন্তু এমন একটা জায়গায় চলে গিয়েছিল যেখানে সামান্য একটা মিথ্যা বললে বা যে আপনি যদি পুরনো একটা জিনিস যদি নতুন করে যদি আপনি যদি আপনি শেয়ার করেন তাহলে কিন্তু আপনি দোষী হয়ে যাচ্ছেন। কিন্তু নতুন যে আইনটা হয়েছে সাইবার সিকিউরিটি আইন ২০২৬, যেটা ২০২৫ সালের অধ্যাদেশটিকে নতুন করে আইনে রূপান্তর করে সেই সংসদ আসবার পরে সেটির মাধ্যমে যেটা করা হয়েছে যে এটিকে এমন একটি কাঠামোর মধ্যে নিয়ে আসা হয়েছে যে যেটার মধ্যে দিয়ে আমরা এই বিষয়টিকে ধারণ করতে পারবো। এর মধ্যেও কিছু ফাঁক রয়ে গেছে। আমরা জেনেছি যে সরকার চেষ্টা করছে যে ২৬-এর ১ এর ধারা পরিবর্তনের মধ্যে দিয়ে তারা এই সামনের অধিবেশনে কিছু পরিবর্তন নিয়ে আসবে। যেন সেই আইনের মধ্যে যে ফাঁকগুলো আছে, ফাঁকগুলো যেন সম্পূর্ণ করা হয়। তো আপনি যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন করেন, আমি সেটাতে উত্তর দিতে পারি। কিন্তু জেনারেলি স্পিকিং যে আমাদের এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে এবং মোটামুটিভাবে এটা আমাদের সাইবার সিকিউরিটি যদি কোনো মিথ্যা তথ্য ছড়ানো হয় বা কোনো একটা ভুল বাস্তবতা সৃষ্টি করা হয়, সেটাতে অ্যাড্রেস করার মতো এটার ক্ষমতা রয়েছে। ব্যারিস্টার ওমর সাদাত, আমি একটু দুই তিনটা বিষয় নিয়ে একটু বিস্তারিত জানতে চাই। প্রথমত হচ্ছে, আমরা সাম্প্রতিক সময়ে পরিকল্পিতভাবে গুজব ছড়াতে দেখি। অর্থাৎ কোন দিনে কোন ধরনের গুজব এবং কার নামে ছড়াবে সেটা এখন যে সময় এসছে অনেকটা আন্দাজ করাই যায়, যে যেহেতু আগামীকাল একটি বিশেষ দিন রয়েছে, সেই দিনে কোন বিষয়গুলো নিয়ে আসলে গুজব ছড়াবে সেটা অনেকটাই আন্দাজ এখন করা যাচ্ছে। যখন এরকম প্রাতিষ্ঠানিক এবং পরিকল্পিত উপায়ে এই অপতথ্য গুজবগুলো যখন ছড়ায়, এই যে আবার একটা শব্দ আমরা সাম্প্রতিক সময় আমরা দেখছি, বট বাহিনী। কারো নামে কোনো সুনাম বা দুর্নাম ছড়াতে হলে এই বট বাহিনীকে আসলে লেলিয়ে দেওয়া হয় যাতে করে সেই কার্যক্রমটা সম্পন্ন করা হয়। প্রথমত বট বাহিনী নিয়ে আমি একটু জানতে চাই, এই বট বাহিনীর কার্যক্রমকে রোখার জন্য বা থামিয়ে দেওয়ার জন্য আসলে আমাদের কি ধরনের কার্যক্রম করতে হবে বা কি ধরনের কার্যক্রম করা রয়েছে? জি, বট বাহিনীটা কিন্তু আ একটা এমন একটা জিনিস যে তারা একটা বিশেষ একটা গোষ্ঠী তারা তৈরি করে রাখে যে যখনই কোনো কিছু হবে তারা তাদের বাহিনীকে লেলিয়ে দেয় সেটাকে বলবার জন্য। সেটা কিন্তু আটকানো বর্তমান আইনে অত্যন্ত কঠিন। যে জিনিসটা করা যেতে পারে, যেই ইনফরমেশন গুলো মিথ্যাভাবে ছড়ানো হচ্ছে সেটি বন্ধ করে দেওয়ার জন্য বর্তমান আইনে ক্ষমতা দেওয়া আছে। আমাদের ধারায় স্পষ্টভাবে বলা আছে ২৬ ধারায় যে, আমি আপনাকে ধারাটা একটু পড়ে শোনাই যে, যেখানে ২৬ ধারায় স্পষ্টভাবে বলা আছে যে যদি কেউ ইচ্ছাকৃতভাবে এমন কিছু করে যেটা দিয়ে সামাজিক বা রাজনৈতিক বা ধর্মীয়ভাবে একটি গোষ্ঠীকে আক্রান্ত করা যায়, তখন সেটার অধীনে আইনের ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয়, এটার পাশাপাশি যদি আপনারা দেখেন যে আ কেউ কাউকে মিথ্যাভাবে কোনো কিছু করছে, সেটাতে কিন্তু আমাদের পেনাল কোডে এখন থেকে ১৫০ বছর আগে কিন্তু এই বিষয়টিকে আমাদের পেনাল কোডে বলা হয়েছে ৫০৫ ধারায়। অর্থাৎ কেউ যদি ক্রিমিনাল ইনটেন্ট নিয়ে যদি কেউ কোনো মিথ্যা সংবাদ ছড়ায়, তখন কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল না। কিন্তু তখনও কিন্তু সমস্যাটা কিন্তু একই রয়ে যায়। মিথ্যা কথা ছড়িয়ে মানুষকে অপদস্থ করা, মানুষকে বিপদে ফেলা, সেটার জন্য ৫০৫ ধারাতেও বলা আছে পেনাল কোডে। তো সবকিছু মিলিয়ে আমাদের সেটা সুযোগ আছে। বট বাহিনীকে বন্ধ করতে গেলে আইনের এখন পর্যন্ত কোনো বিধান আসেনি। কিন্তু আমরা আশা করছি যে সামনে যে আইন পরিবর্তন হবে সেখানে সেটাকে অ্যাড্রেস করা হবে যথাযথভাবে।
ব্যারিস্টার ওমর সাদাত, আপনি বলছিলেন যে আমাদের যে আইন রয়েছে সেটাকে সংস্কার করার বেশ কিছু প্রক্রিয়া কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। এই বিষয়ে জি আসলে তথ্যমন্ত্রীও সংসদে কথা বলেছেন। এছাড়া আমরা অন্যান্য মন্ত্রীদেরও এই বিষয়ে আসলে কথা বলতে দেখেছি। একটু জানতে চাই কি ধরনের সংস্কারটা হলে আসলে এই ধরনের পরিস্থিতি আমরা সামাল দিতে পারবো, এই সময়টা প্রযুক্তির যে সময় এসেছে সেটার সাথে পাল্লা জি দিতে। জি মূল কথা হলো গিয়ে যে আপনারা যখন একটা কথা বলা হচ্ছে এই যে সাইবার সিকিউরিটি বলতে যে অধীনে আমরা মিস ইনফরমেশন বলতে কি বোঝাচ্ছি? মিস ইনফরমেশনের কিন্তু কোনো ডেফিনিশন দেওয়া নাই। বর্তমানে যে আইনটি করা হচ্ছে সেখানে এই মিস ইনফরমেশনের ডেফিনিশনটা আসবে বলে আমরা শুনেছি ২৬ এর অধীনে। এর পাশাপাশি কিভাবে যখন একজন জন এই কথাটা বলবে সেটাকে কিভাবে ছড়ানোটা কিভাবে বন্ধ করা যায়? কারণ এটা কিন্তু ১ সেকেন্ডের ব্যাপার, ১ মিনিটের ব্যাপার যেখানে লক্ষ, লক্ষ শেয়ার হয়ে যাচ্ছে। সেটাকে কিভাবে বন্ধ করা যায়? সেটাকে এই আইন অধীনে নিয়ে আসতে হবে। এর পাশাপাশি এর মধ্যে দিয়ে যে মানুষের যেন যৌন হয়রানি না করা হয়, মানুষের বিরুদ্ধে যেন ধর্মীয়ভাবে যেন কোনো আঘাত না করা হয়। ২৬ এর ধারায় যেগুলো বলা আছে সেগুলো আরো কিভাবে সক্রিয়ভাবে ইফেক্টিভ ভাবে সেগুলোকে কিভাবে কন্টেইন করা যায় সেটাও আমাদের নতুন আইনে বলা থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে সমালোচনার ঝড়। ময়মনসিংহে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার। আবার সাভারে আওয়ামী লীগ নেতাকে না পেয়ে তার স্ত্রী ও সন্তানকে গুলি করে হত্যা, নেপথ্যে বিএনপি নেতা। এমন দাবিতেও ছড়ানো হয় আরেকটি ভিডিও। তৈরি হয় ব্যাপক উত্তেজনা। একের পর এক এমন অসংখ্য ঘটনার প্রচারে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়ালেও পরে দেখা যায় দাবিগুলো সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। একদিকে কাস্টমসের নিরাপত্তা কর্মী রাকিবের হত্যাকাণ্ডের দৃশ্য, অন্যদিকে ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটরের সাজানো নাটকের ভিডিও, দুটোকেই ভুয়া শিরোনামে অপপ্রচার চালানো হয়েছে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন স্থানে অস্ত্র উদ্ধারের ভুয়া দাবিকে ঘিরেও তৈরি হয়েছে বিভ্রান্তি। দর্শক, চলুন কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় যুবলীগ নেতার ১৫ টুকরা খণ্ডিত লাশ উদ্ধারের দাবিতে ছড়ানো ভিডিওকে ঘিরে তৈরি হয় ব্যাপক বিভ্রান্তি। কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি যুবলীগ নেতার নয়, বরং এটি গত ২ আগস্ট একই এলাকার কাস্টমসের নিরাপত্তা শাখার কর্মী রাকিব রায়হান তালুকদারের খণ্ডিত মরদেহ উদ্ধারের পুরনো দৃশ্য। নিখোঁজের ৯ দিন পর পরিত্যক্ত পুকুর থেকে ৩টি ব্যাগ ও চাদরে মোড়ানো অবস্থায় তার মরদেহের ১৫ টুকরা উদ্ধার করা হয়। তবে নিহত রাকিবের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা কিংবা কোনো রাজনৈতিক দলের এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কোনো তথ্য পাওয়া যায়নি। একইভাবে বিভ্রান্তি আরও বাড়ে যখন সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগ নেতাকে না পেয়ে তার স্ত্রী ও সন্তানকে বিএনপি নেতাকর্মীরা গুলি করে হত্যা করেছে এমন দাবিতে ছড়ানো একটি ভুয়া ভিডিও ব্যাপক আলোচনায় আসে। কিন্তু বাংলা ফ্যাক্ট টিমের অনুসন্ধানে দেখা যায় এটি বাংলাদেশের কোনো ঘটনারই দৃশ্য নয়। ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটর প্রীতিদেব বানচুইয়ের গত বছরের ১৩ই নভেম্বর প্রকাশিত একটি সাজানো নাটিকার ভিডিও। মূলত দাবিটির কোনো বাস্তব ভিত্তি নেই। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তারের দাবিতে ছড়ানো একাধিক ভিডিও নিয়েও তৈরি হয় ব্যাপক কৌতূহল। কিন্তু যাচাই করে দেখা যায় মেহেরপুর, উত্তরা, জাকির ও গোয়ালন্দ ঘাটের এসব ভিডিওর কোনো বাস্তব ঘটনার প্রমাণ নেই, বরং ভিডিওর অডিও বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরির প্রমাণ পাওয়া গেছে। ভিডিওতে ব্যবহৃত ছবিগুলো এআই নির্মিত, ফলে অস্ত্র উদ্ধারের দাবিতে প্রচারিত ভিডিওগুলো সম্পূর্ণ ভুয়া। গুজব এখানেই শেষ নয়। নোয়াখালীর চেয়ারম্যান ঘাটে আলিম মাদ্রাসার রান্নাঘর থেকে বিপুল অস্ত্র উদ্ধার ও প্রধান শিক্ষককে আটকের দাবিতে ছড়ানো ভিডিওটিও সম্পূর্ণ ভুয়া। মূলত ভিডিওটি এআই নির্মিত। হাইভ মডারেশন পরীক্ষায় ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৮%। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে নানা কৌশলে ছড়ানো হচ্ছে অসংখ্য গুজব। যথারীতি রাজনৈতিক ও সাম্প্রতিক ঘটনাকে ঘিরেই ছড়ানো হচ্ছে অধিকাংশ অপতথ্য। এসব মিথ্যা তথ্যের ফাঁদে না পড়তে যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার বা বিশ্বাস না করার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখে নিলাম। আমাদের সাথে আমাদের অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত যুক্ত আছেন। ফিরছি তার কাছে।
ব্যারিস্টার ওমর সাদাত, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই আয়োজনে। একদম কম সময় রয়েছে আমাদের হাতে, খানিকটা 2 মিনিটের মতো সময় আছে। একটা বিষয় আপনার কাছে আমি জানতে চাই, সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখেছি একজন সাধারণ মানুষ যিনি আসলে অপতথ্য বা গুজবের যদি নিজেই শিকার হন, কী ধরনের আইনি কার্যক্রম বা কী ধরনের আইনি পদক্ষেপ আসলে তিনি নিতে পারেন, এই ব্যাপারে তাদের পরিষ্কার ধারণা নেই। সেই বিষয় থেকে আপনার কাছ থেকে জানতে চাই, একজন মানুষ যদি অপতথ্য বা গুজবের শিকার হয়, কি কি পদক্ষেপ আসলে নিতে হবে জানাবেন। জি, প্রথমেই সে প্রশ্নে আপনার প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলা অত্যন্ত জরুরি। আপনি যেই ৪ টা উদাহরণের কথা একটু আগে বললেন যেগুলো হয়েছে, এগুলো কিন্তু ভুল তথ্য না। এগুলা একটা মিথ্যা সংস্করণ করে মানুষের রাজনৈতিক, সামাজিক এবং নিরাপত্তা বিষয়ক একটা প্যানিকের সৃষ্টি করা হচ্ছে। আমাদের সংবিধানের ৩৯ ধারায় স্পষ্টভাবে বলা আছে যে আমরা ভুল করে হলেও আমরা রাইট টু ইনফরমেশন, অর্থাৎ আমি যেকোনো কিছু বলতে পারবো যদি ভুলও হয়। কিন্তু সেটা যদি ডেলিবারেট হয়, একটা সামাজিক উত্তেজনা সৃষ্টি করার জন্য করা হয় এবং এটা যদি আমরা এমনভাবে যদি জিনিসটাকে আমরা দেখি যে একটা রাজনৈতিক ও পরিস্থিতি সৃষ্টি করবার জন্য এই কথাগুলো বলা হচ্ছে। যেমন ধরেন একজন বলা হচ্ছে যে মাদ্রাসা থেকে আ অস্ত্র উদ্ধার। এটা কি হচ্ছে? একটা রিলিজিয়াস একটা হস্টিলিটি সৃষ্টি করা হচ্ছে যে মাদ্রাসা মানেই হচ্ছে অস্ত্র, বা একজন বিএনপির নেতা উনি খুনোখুনির সঙ্গে জড়িত। এটা কিন্তু ঠিক একটা সবগুলো কিন্তু একটা একই ধরনের একই প্যাটার্নের হচ্ছে। সুতরাং এইগুলো যদি হয় সেগুলো কিন্তু আইনের ২৬ ধারায় পড়বে। সেগুলো যদি হয় এবং সেটা যদি হয় তাহলে আইনের ধারায় তারা যে কেউ গিয়ে মামলা করতে পারবেন। কোর্টে গিয়ে মামলা করতে হবে। মামলা করার পরে সাইবার সিকিউরিটি আইনে সেটা বিচার করার পরে কোর্ট সেটাকে বিচারার্থ বিষয় হিসেবে নিবে। তো যে কেউ আমি যদি সেটা শিকার হই আইনের অধীনে সাইবার সিকিউরিটি আইনের অধীনে আমার মামলা করবার জন্য অধিকার রয়েছে এবং আমি কোর্টে গিয়ে সরাসরি মামলা করতে পারি। কিন্তু মামলাটা আইন আদালত দেখে তারপরে সেটাকে গ্রহণ করতে হবে। ধন্যবাদ তবে ব্যারিস্টার আমাদের ওমর সাদাত, বেশ কিছু পরামর্শ এবং তথ্য আপনার কাছ থেকে পেলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১-এর সাথে।